আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তিস্তা, ধরলা, দুধকুমার নদের পানি বেড়ে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশপাশের জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটের কথা জানিয়েছে দুর্গতরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। প্রায় এক সপ্তাহ পর রোদের দেখা পেল সিলেট নগরী। কমেছে বৃষ্টি আর উজানের ঢল। এতে বিভিন্ন নদ নদীর পানি কমে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বিপদ কাটেনি এসব জেলার নিম্নাঞ্চলে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার 12 থেকে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার সকাল থেকে তা কমে আসে 6 থেকে 10 সেন্টিমিটারে। আশা করি যে আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো বিপদসীমার নিচে পানি চলে আসতে পারে। তবে যেসব জায়গাগুলোতে পানি ঢুকে গেছে সেগুলো হয়তো পানি নামতে সময় লাগতে পারে। পানি কমায় কিছুটা স্বস্তির আশায় সিলেটবাসী। তবে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। আমরা খুবই মানবতার জীবনযাপন করতেছি। আমরা না শুধু সুনামগঞ্জে যারা বসবাস করতেছেন, বিশেষ করে যারা নিচতলায় আছেন, তাদের অবস্থা খুবই খারাপ। বাসার ভিতরেই পানি, আমি বাচ্চাদের নিয়ে অন্য বাসায় আছি, বাসার সবকিছুই নষ্ট। সুনামগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, জেলার 694টি আশ্রয় কেন্দ্রে প্রায় 24,000 মানুষ অবস্থান করছে। এদিকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নীলফামারীর ডিমলাই বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে, তলিয়ে গেছে ফসলি জমি। আমাদের বীজতলা তলে গেছে, বাড়িঘর তলে গেছে, গরু বছর ভাসে গেছে। আমরা এখন খুব কষ্টের মাঝে আছি। হাজার হাজার কৃষকের জমি এবং বীজতলা এখানে তলিয়ে গেছে। 300 ঘর মানুষ বসবাস করে, তাদেরকে দুর্বিষহ হয়েছে। স্কুল, মাদ্রাসা এগুলো তলিয়ে গেছে। সবজি পাটা সবগুলো তলে গেছে। বাড়ি গেছে, এখন বাড়ি কচি কচি তলাইছে। লালমনিরহাট ও রংপুর সহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাইয়েদ মাহমুদ, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রামের নাগেশ্বরী ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ হাওড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল ও শহীদ নূর আহমদ। শুরুতে যাব আব্দুল কুদ্দুস চঞ্চলের কাছে। চঞ্চল, জানাবেন বন্যায় সর্বশেষ কি দেখছেন সেখানে, আর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে দুর্গতদের সহায়তায়? মিতু, তিস্তার নদী পানি কিন্তু এখনো বাড়ছে। 12টার পরিসংখ্যান যেটি আমাদের হাতে এসেছে, সেখানে কিন্তু তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু এখন বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা নদীর পানি কিন্তু বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু দুধকুমার নদীর পানি কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো পানি দ্রুত বৃদ্ধির ফলে কিন্তু এই সমস্ত নদ নদীর যে চরাঞ্চল রয়েছিল, সে সমস্ত চরাঞ্চল নদী কিন্তু পানি কিন্তু প্রবেশ করেছে এবং অনেকের বাড়িঘরে উঠেছে এবং অনেকের বাড়িঘরের চারপাশ দিয়ে উঠেছে। বিশেষ করে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, সদর এবং রাজারহাট উপজেলার যে চরাঞ্চলগুলো রয়েছিল, এগুলো কিন্তু এখন পানিতে টইটুম্বুর অবস্থায় রয়েছে। তো আমি খোঁজ খবর নিয়ে জেনেছি যে এই সমস্ত এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কোথাও 7 দিন, কোথাও 4 দিন, কোথাও 3 দিন। তো এখন পর্যন্ত প্রশাসন কিন্তু এই বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসেনি, এরকম অভিযোগ কিন্তু বন্যা দুর্গত লোকজনদের। আরেকটি বিষয় রয়েছে, এই সমস্ত এলাকার যে আবাদ রয়েছে, পাট, পটল, মরিচ সহ যে আউশ ধান, সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে এইগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এ পর্যন্ত 453 হেক্টর আবাদি জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। তো বন্যা ব্যাপারে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এই স্বল্পমেয়াদী বন্যা 2-3 দিনের মধ্যেই কিন্তু একটা স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু বন্যার আর অবনতি হওয়ার সম্ভাবনা নেই, আর যদি বৃষ্টি হয় তাহলে বন্যার অবনতি হবে। প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বন্যার্তদের জন্য ত্রাণ কিন্তু কার্যক্রম পরিচালনা করছে। তো সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যার সর্বশেষ তথ্য। এখন আমরা সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি জানার জন্য সরাসরি চলে যাব শহীদ নূরের কাছে। নূর,
হ্যাঁ চঞ্চল, ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যেমনটা বলছিলেন কুড়িগ্রামের কথা, কিন্তু সুনামগঞ্জে স্বস্তির খবর হচ্ছে। সুনামগঞ্জে এই মুহূর্তে সুরমা নদীর পানি কমতেছে, ক্রমশই ভাটির দিকে যাচ্ছে। এখন সুরমা নদীর পানি দুপুর অব্দি 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেমনটা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার নিচে চলে আসবে বলে তিনি আসলে আশা জানিয়েছেন, আশা জাগার খবর জানিয়েছেন। আমি যদি বলি, যদিও নদী তীরবর্তী এলাকায় বন্যার যে আসলে উন্নতি হয়েছে, কিন্তু হাওর অঞ্চলে কিন্তু এই পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাওরে প্রবেশ করার কারণে অনেক নতুন নতুন গড়বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে হাওর এলাকার অনেক গ্রাম আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি আছি এখন শান্তিগঞ্জ উপজেলায়, এবং শান্তিগঞ্জ উপজেলায় দেখতে পাচ্ছেন আমার পেছনের যে বসত বাড়িগুলো আছে, এটির আশেপাশে কিন্তু কোনো শুকনো জায়গা নেই এবং মানুষ আসলে এখনো পানিবন্দী অবস্থায় আছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন তারা আসলে এই যেসব এলাকায় নতুন করে বন্যা কবলিত হচ্ছে সেইসব এলাকায় যেভাবে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে প্রায় 600-র উপরে আশ্রয় কেন্দ্র আছে এবং প্রায় 24,000 মানুষ অবস্থান করছেন। এবং এইসব আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে শুকনো খাবার এবং জিয়ার চাল দেওয়া হচ্ছে, এবং বন্যা কবলিত এলাকায়ও আসলে মানুষকে ত্রাণ সহযোগিতা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন গ্রাম এবং বন্যার্ত মানুষের কাছে গিয়েছিলাম, তারা অনেকে অভিযোগ করেছেন এখন পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা তাদের কাছে আসেনি এবং ব্যাপক পরিমাণ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই ক্ষেত্রে আসলে সরকারের সহযোগিতা চেয়েছেন যাতে তারা বন্যা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে পারে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে কক্সবাজার শহরের বাদশা ঘোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ স্বামীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিম আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। ভোরে শহরের 9 নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির জানান, রাতভর বৃষ্টির কারণে ভোর 3:30টার দিকে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে গত বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ সীমান্তের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, গেল 4 দিন ধরে ভেসে আসছে বিকট শব্দ। আজ ভোর থেকেও থেমে থেমে হচ্ছে বিস্ফোরণ। টেকনাফের নাপ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংটু টাউনশিপের রোহিঙ্গা অধ্যুষিত কাদির বিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম থেকেই মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেডের শব্দ আসছে। এতে সীমান্তে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাখাইন রাজ্যে মংডুর দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। দর্শক, কক্সবাজারের টেকনাফ থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সীমান্তে কি অবস্থা দেখছেন এবং চলমান পরিস্থিতিতে স্থানীয়দের আতঙ্ক দূর করতে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আসলে? মিতু, আসলে যে মিয়ানমারের সংঘাত এবং যুদ্ধের বিষয়টি কিন্তু আজকে একদিনের নয়, এটা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সংঘাত চলে আসছে। এর প্রেক্ষিতে বিশেষ করে রাখাইনে যখন যুদ্ধ সংঘাত শুরু হয় তখন কিন্তু এই দেশে অর্থাৎ টেকনাফ, উখিয়া এবং বান্দরবনে এই প্রভাবটা কিন্তু পড়ে। এর প্রেক্ষিতে মানুষের গত 5 মাস ধরে কিন্তু মানুষের এই পরিস্থিতি বা সীমান্ত পরিস্থিতি দেখতে দেখতে কিন্তু এক ধরনের তারা আতঙ্ক অনেকটা কেটে উঠেছে। তবে যে ভারী অস্ত্রের ঝনঝনানি যখন শুরু হয় এবং বিকট শব্দ যখন ভেসে আসে তখন কিন্তু এবারে মানুষের মাঝে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। গতকাল থেকে আজকে এখনো অবধি পর্যন্ত আমি সাবরাং, টেকনাফ সদর, সেন্ট মার্টিন লোকজনের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গত 3 দিন ধরে কিন্তু নতুন করে আবারও মিয়ানমারের অর্থাৎ মংডু টাউনশিপের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে, ভারী অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে। এর প্রেক্ষিতে কিন্তু তারা নতুন করে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে
মধ্যে পড়েছে। বিশেষ করে নাফ নদী নির্ভর যে জনগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। সর্বশেষ যে প্রভাবটি পড়েছে কিন্তু সেন্ট মার্টিন, আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু সেন্ট মার্টিন এবং টেকনাফের যে নৌরুট রয়েছে সেই নৌরুটের যোগাযোগ বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে যারা সেন্ট মার্টিন বাসী রয়েছে তারা এক ধরনের বন্দি জীবন যাপন করছে বলেও জানিয়েছেন। সেখানকার আমি জনপ্রতিনিধিদের সাথে একটু আগে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আজকে তারা ট্রলার চলাচল করতে পারেনি এবং সেখানকার পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি এবং চিকিৎসা সহ সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে। মিতু, এই হচ্ছে সীমান্ত পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে অন্য কোনো দেশের সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2টার দিকে শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ ও জ্বালানিতে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে 10 থেকে 13টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। তিস্তা বিষয়ে আসতে পারে নতুন প্রস্তাব। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও এ সফরে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। কাল রাত 9টায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবার কাঁচা মরিচের দাম বেড়ে 300 টাকা ছাড়িয়েছে। বেড়েছে পেঁয়াজ, আলু, শসা, গাজর, টমেটোর। তবে কমেছে মুরগি ও ডিমের দাম। এছাড়া বেশিরভাগ সবজি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে। ঈদের ছুটি শেষ হলেও নিত্যপণ্যের বাজারগুলোতে এখনো ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। বনানীর বাসিন্দা মবিন হোসেন স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজি 400 টাকা চাওয়ায় আর সেখান থেকে কিনেননি। কম দামের আশায় এসেছেন কারওয়ান বাজারে, এখানে কিনেছেন 280 টাকায়। কাঁচা মরিচ হলো বনানী বাজারে দেখলাম হলো আপনার কাঁচা বাজারে দেখলাম হলো 400 টাকা কেজি। হ্যাঁ, আর যদি আপনি 1 কেজি নেন তাহলে ওরা 20 টাকা কমাচ্ছে, 380 টাকা নিচ্ছে। কাঁচা মরিচের দাম রাজধানীর এক এক বাজারে এক এক রকম। অস্বাভাবিক দামের জন্য বৃষ্টি এবং বাজারে সরবরাহ কম ও চাহিদা বৃদ্ধিকে দায়ী করছে ব্যবসায়ীরা। এর আগে ছিল কাঁচা মরিচ 120 থেকে 180 টাকা, এখন হলো আপনি 240 থেকে 280 টাকা পর্যন্ত কাঁচা মরিচ। যখন ক্রাইসিস হয় ওরা হচ্ছে কি আপনার ওই সুযোগটা নেয়, এগুলো আসলে বলার নেই আসলে। পেঁয়াজ, আলু কেজিতে দাম বেড়েছে 5 থেকে 60 টাকা। শসা, গাজর, টমেটোর দাম হয়েছে দ্বিগুণ। এর আগে শসা ছিল মাত্র 70 থেকে 80 টাকা কেজি, বর্তমানে শসা হলো 150 থেকে 160 টাকা কেজি। ডিমের দাম প্রতি ডজনে কমেছে 10 টাকা আর মুরগির কেজিতে 10 থেকে 30 টাকা। এর আগে লাল ডিমের ডজন ছিল 160 টাকা, এখন 150 টাকা। এছাড়া বেশিরভাগ সবজি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর বাজারগুলোতে এখনো বেচাকেনা পুরোদমে শুরু হয়নি, এখনো বন্ধ বেশিরভাগ দোকান। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। এদিকে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আয়োজন করেছে। আওয়ামী লীগের 3টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে র্যালিটি ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হবে। র্যালিতে দলের কেন্দ্রীয় নেতা সহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচির ঘোষণা করে দলটি। ঈদ শেষে জীবিকার টানে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে এই যাত্রায় ফিরতি ট্রেন, লঞ্চ ও বাসে যাত্রীর চাপ খুব বেশি না থাকায় অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ। স্কুল ছুটি থাকায় অনেকে পরিবারকে রেখে একাই ঢাকা ফিরছে। এদিকে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তাদের অনেকে এখন ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল সবখানে একই চিত্র। ভোর থেকেই রাজধানীর সদরঘাটে আসতে থাকে দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। বাসের ফিরতি যাত্রা অনেকটা নির্বিঘ্নে থাকলেও ট্রেন ও লঞ্চে 2 থেকে 3 ঘন্টা দেরিতে পৌঁছানোর অভিযোগ করেছে যাত্রীরা। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করে তারা।
3 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে টাঙ্গাইলের মধুপুর প্রাইভেট কার ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। এই ঘটনায় আহত 8 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরে পীরগঞ্জ হানিফ ও বেস্ট ওয়ান পরিবহন বাসের সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছে। এছাড়া ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের 8 জন সহ মোট 9 জন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী হাসপাতালের কাছে ঘটে এই দুর্ঘটনা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। গেল মধ্যরাতে 839 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা জানায় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই, সুন্দরভাবে পরিচালিত হয়েছে হজের সার্বিক কার্যক্রম। এ সময় সৌদি থেকে ফেরা হাজিরাও হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানায়। এবার বাংলাদেশ থেকে 85,225 জন হজে যায়। হজ পালন করতে গিয়ে 31 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন। তেল, গ্যাস, শিক্ষা ও পারমাণবিক প্রকল্প সহ আরও কয়েকটি ক্ষেত্রে প্রায় 11টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন 2 দেশের প্রেসিডেন্ট। এ সময় বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য 2 পক্ষের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর কথা বলেন তোলা। অন্যদিকে আন্তর্জাতিক মূল ইস্যুগুলোতে দেশ দুটির অবস্থান প্রায় অভিন্ন বলে জানান প্রেসিডেন্ট পুতিন। এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি নির্ভরযোগ্য নিরাপত্তা বলয় তৈরি ও আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়েও আলোচনা করেন তারা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 7:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।